সাল 1996। আজ থেকে প্রায় 25-26 বছর আগের সেই মারাত্মক ঘটনা যখনই মনে পড়ে তখন শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমি তখন 15 বছরের ছিলাম, আর জুন মাসে আমার বাবা ট্রান্সফার হওয়ার কারণে তাকে একটা অন্য জায়গায় সেটেল হতে হলো। এই জায়গাটার মারাত্মক সত্যির ব্যাপারে আমরা সবাই কিছুই জানতাম না। একদিন স্কুল থেকে বেরোতেই গভীর মেঘ ছেয়ে গেল। আমি এদিক ওদিকে লুকোনোর জায়গা খুঁজতে লাগলাম, কারণ আমার ঘর এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ছিল, আর এই পরিস্থিতিতে বৃষ্টিতে না ভিজে কোথাও যাওয়া যেত না। আরে অমিত, তুই দৌড়াচ্ছিস না কেন? তাড়াতাড়ি ঘরে পৌঁছো, নাহলে বৃষ্টি এসে যাবে আর বিপদের সময়টাও। আমি আমার বন্ধুর কথাটা ঠিক করে বুঝতে পারিনি, আর আমি ওকে থামিয়ে বললাম, তুই কি বলতে চাইছিস? আমি কিছু বুঝলাম না, কারণ যদি আমি বাড়ি অবধি দৌড়ে যাই তাহলে এটা তো নিশ্চিত যে আমরা ভিজে যাব, আর মানডে সাবমিট করার প্রজেক্টটাও আমার ব্যাগেই আছে। জলের কয়েকটা ফোঁটা আমার পুরো সপ্তাহের পরিশ্রম মাটি করে দেবে, যেটা আমি চাই না। তাহলে তুই কি চাস? মৃত্যু? এখানে মৃত্যুর কথা কোত্থেকে এলো? দেখ অমিত, আমার কাছে তোকে বোঝানোর অত সময় নেই। যদি তুই দাঁড়িয়ে থাকতে চাস তাহলে দাঁড়িয়ে থাক, কিন্তু মনে রাখবি, সে যাই হোক না কেন, জোরে বৃষ্টি শুরু হওয়ার পর জলের ফোঁটার থেকেও দূরে থাকবি। যদি বৃষ্টিতে কেউ ছাতা নিয়ে তোর কাছে আসে তাহলে ভুলে ওর কাছে যাবি না, কারণ ওর বহুরূপী তোকে খনি বৃষ্টিতে ফাঁসিয়ে একটা ভয়ঙ্কর মৃত্যুর ঘুম পাড়িয়ে দেবে। এইটুকু বলার সাথেই সুমন ওখান থেকে চলে গেল। কিন্তু সেই সময় এই কথায় গুরুত্ব দেওয়ার ছিল যে এখন আশেপাশের সবাই পালানোর সুযোগ খুঁজছিল। দোকানদাররা দোকান বন্ধ করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে চেয়েছিল, আর ওয়াচম্যান আঙ্কেলও তাড়াতাড়ি তালা লাগিয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল। কিছু সময়ের মধ্যে আমার আশেপাশের পুরো পরিবেশ নির্জন হয়ে গেল, আর একমাত্র শুধু আমি ওই অজানা আর নির্জন পরিবেশে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নিল, যে কারণে আমার যাওয়াটা আরও কঠিন হয়ে গেল। স্কুল ছিল, তাই ফোন সঙ্গে আনিনি, আর না কোনো সাহায্যের জন্য কাউকে দেখতে পাচ্ছিলাম। 2 ঘন্টা পেরিয়ে গেছিল, কিন্তু বৃষ্টি এখনও থামার নাম করেনি। আমারও বাড়ি যাওয়ার চিন্তা হতে লাগলো। আর এবার এমন একটা সময় এলো যখন সূর্য প্রায় ডুবে গেছিল। আমার ভেতরে দুশ্চিন্তা আর ভয় দুটোই একসাথে দস্তক দিল। যখন আমি বৃষ্টি লাল হয়ে যেতে দেখলাম, আমি চিন্তায় পড়ে গেলাম যে আসলেই বৃষ্টি এভাবে লাল হয়ে যাচ্ছে কেন। কিন্তু ভালো করে দেখার পর জানতে পারলাম যে ওটা কোনো রং নয়, বরং রক্ত ছিল। তখনই আমার সুমনের কথাগুলো মনে পড়ে গেল। ও আমাকে বলেছিল খনি বৃষ্টির ব্যাপারে, মানে যে এই বৃষ্টি আসলে খনি বৃষ্টি ছিল। কিন্তু আজ পর্যন্ত আমার জীবনে আমি কখনো না তো এর আগে রক্তের বৃষ্টি হতে দেখেছিলাম, আর না কখনো শুনেছিলাম। এবার তো দুর্গন্ধ ছড়িয়ে গেছিল, আর তখনই আমি দূরে দাঁড়িয়ে একটা লোককে দেখতে পাই, যার মাথায় ছাতা ছিল আর একটা দেওয়ালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল। আমি তার দৃষ্টিভঙ্গি কিছু বুঝতে পারলাম না। আমি তাকে আওয়াজ দিলাম, হ্যালো, ও কাকু, হেল্প করো প্লিজ, আমি বৃষ্টিতে ফেসে গেছি। আমি ওই স্ট্রেঞ্জারকে আওয়াজ দিতে লাগলাম। আমার থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে আমার আওয়াজ পরিষ্কার শুনতে পেয়ে গেল। তার চলার ঢং একেবারেই মানুষের মধ্যে মনে হচ্ছিল না। তার চলার ঢং এমন ছিল যেন কোনো নেকড়ে দাঁড়িয়ে থেকে সোজা এগিয়ে যাচ্ছিল নিজের শিকারের দিকে। ওই স্ট্রেঞ্জার আমার একদম কাছে এসে গেছিল, কিন্তু তফাৎ এইটুকু ছিল যে সে এত জোর বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, আর আমি তার কিছু দূরে একটা বাড়ির ছাদের নিচে বৃষ্টির থেকে লুকিয়েছিলাম। ওই স্ট্রেঞ্জারটা আমাকে তার কাছে আসার ইশারা করতে লাগলো, আর আমারও সেফলি বাড়ি পৌঁছানোর এটাই একমাত্র উপায় মনে হচ্ছিল। তাই আমিও তার দিকে এগিয়ে চলে গেলাম। কিন্তু তখনই আমার নজর ওই অজানা লোকের হাতের ওপর পড়ে যায়। আমার পা ওখানেই থেমে রয়ে যায়। আমি দেখলাম ওই লোকটা নিজের হাতে রক্তে লথপথ চাকু ধরে রেখেছিল, যেটা দেখতে খুবই ভয়ানক লাগছিল।
ওই চাকুটা দেখে এমন মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই ওই চাকুটা দিয়ে কারোর শরীরকে চেরা হয়েছে। আমি তো খুব বেশি ভয় পেয়ে যাই আর ওখান থেকে পেছনে চলে আসি। আর তখনই আমি দেখলাম যে ওই সামনে দাঁড়ানো লোকটার চেহারা গলতে শুরু হয়, আর তার চেহারা কোনো নেকড়ের মতো হতে লাগলো, ধারালো দাঁত আর মারাত্মক থাবা। সাহস করে আমি ওখানে দাঁড়িয়ে রইলাম, আর তখনই বিদ্যুৎ পড়ে গেল। ওই নেকড়ে মানব ওখান থেকে উধাও হয়ে গেল। কিন্তু তখনই আমি একটা লোককে দেখতে পেলাম যে এখনো পর্যন্ত নিজের দোকানেই ছিল। হয়তো আমার মতোই সে ওই খনি বৃষ্টিতে ফেসে গেছিল। আমি তার থেকে দূরে ছিলাম, তবু আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। ওই লোকটা যেই না ঘুরে তাকালো, ওই নেকড়ে মানব তার পেছন থেকে হঠাৎ করে হাজির হয়ে যায়। এটা সেই ছিল যে কিছুক্ষণ আগে আমাকে ফাঁসানোর চেষ্টায় ছিল। ওই নেকড়ে মানবকে দেখেই ওই লোকটা নিজের সন্তুলন হারিয়ে ফেলে, আর না কিছু ভেবে চিনতে ওই ছায়া থেকে খনি বৃষ্টিতে ভিজতে ভিজতে পালাতে লাগলো। কিন্তু তখন আমার নজর সেই লোকটার থেকে সরে গিয়ে ওই নেকড়ে মানবের উপর পড়ে গেল। আমি তার চেহারায় একটা শয়তানি হাসি দেখতে পাই, আর তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন তার কোনো উদ্দেশ্য পুরো হতে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটা ছিল যে একবার ওই শয়তানটা ওই লোকটার পিছু করেনি, না তার উপর হামলা করলো। কিন্তু তা সত্ত্বেও কিছুক্ষণ পর ওই লোকটা চেঁচাতে লাগলো, আর পালাতে পালাতে নিজের থেকেই তার গতিটাও কমে যেতে লাগলো। সে এমনি এমনি শুকিয়ে যেতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যে তার শরীরের নাড়ি ভড়ি বাইরে বেরোতে লাগলো, আর রাস্তাতেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল সে। যেখানে কিছুক্ষণ আগে তাকে 70 কিলো বলে মনে হচ্ছিল, সত্যি বলতে এখন তার ওজন 10 কিলোর থেকে একটু বেশি হবে না। তখনই দূর থেকে সেই নেকড়ে মানব দৌড়ে দৌড়ে ওখানে পৌঁছলো, আর ওই লোকটাকে টেনে টেনে জঙ্গলে নিয়ে চলে যায়। আমি আরও একটা জিনিস দেখলাম, ওই লোকটাকে টানতে টানতে যখন ওই নেকড়ে মানব জঙ্গলে নিয়ে যাচ্ছিল, তখন তার সাথে কয়েক লোকও ছিল যারা একেবারে শুকনো আর মারাত্মক দেখাচ্ছিল। তারা আমার থেকে দূরে চলে যাচ্ছিল, কিন্তু ক্রমাগত আমার দিকেই তাকিয়ে রয়েছিল। সময় খারাপ ছিল, কিন্তু ভাগ্যটা ভালো। ওই খনি বৃষ্টি একটা সময় পরে থেমে গেল। তখন কোথাও গিয়ে আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিলাম, কারণ এতক্ষণ আমার সাহস আর মেনে গেছিল। আমি বাড়ি পৌঁছলাম, তখন ঘড়িতে রাত 8টা বাজে। বকা তো খুব খেলাম, কিন্তু সত্যি বলবো যে আজকের এই ঘটিত ঘটনা সেই সময় বলাটা ঠিক মনে হচ্ছিল না। পরের দিন আমার বন্ধু সুমনের বাড়ি গেলাম আমার সাথে ঘটা এই গল্প বলতে। সুমন, সুমন, বাইরে আয়, তোর সাথে কিছু কথা আছে। আমার ডাক দেওয়ার কিছুক্ষণ পরে সুমনের বাড়ি থেকে একটা বুড়ি মহিলা বেরিয়ে আসে। কে বাবা তুমি? কার সাথে দেখা করতে চাও? আমি জবাব দিলাম, সুমন। এটা শোনার পর ওই বুড়ি মহিলার চোখে জল চলে এলো। সুমন, চলে যাও। সুমন এখন তোমার সঙ্গে কখনো দেখা করবে না, যাও। কি? কিন্তু কেন? কারণ কাল ওই অভাগা বৃষ্টি আমার সুমনের প্রাণ কেড়ে নিয়েছে, গিলে নিয়েছে আমার নাতিকে ওই অভাগা বৃষ্টি। এখন আমি একটু একটু এই জিনিসটাকে রিলেট করতে পারছিলাম, কারণ কাল বৃষ্টি শুরু হওয়ার কিছু সময় আগে বেরিয়ে চলে গেছিল। আমি গভীর চিন্তায় ডুবে গেলাম, আর ওনাকে ওই খনি বৃষ্টি সত্যিটা জিজ্ঞেস করলাম। ঠাম্মা, আচ্ছা এই গ্রামে বৃষ্টির রং লাল কেন হয়? বৃষ্টির জলের সঙ্গে কি পড়ে? এই অভাগা গ্রামটা গত 150 বছর ধরে অভিশপ্ত। কথায় বলে এক সময় এই গ্রামে হঠাৎ এক দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে বৃষ্টি ঠিক সময় না হওয়ার কারণে এই গ্রামের অনেক কৃষকরা আত্মহত্যা করেছিল। আর তখন একটা অভাগা কালের আগমন হলো। এই গ্রামের থেকে এক পুরনো শত্রুতা থাকার জন্য একটা তান্ত্রিক তার চাকর
যে একটা শিষ্য ছিল তাকে মানবের ছদ্মবেশে এখানে পাঠায়, যে মানুষদের শরীর থেকে রক্ত উধাও করে দিত। কিন্তু অনেক পুজো পাঠ করার পর এই বিধিটাকে নিয়ন্ত্রণে আনা হলো, আর শেষে এটা ঠিক হলো যে এই গ্রামে কখনো এমন বৃষ্টি হবে না যে সময় কোনো কাজ করা সম্ভব। লোকেদের হিসেবে গ্রাম অভিশপ্ত হয়ে গেছে, আর এই কারণে বছরের 6 মাস এই গ্রামে বৃষ্টি হয়। কিন্তু সেই বৃষ্টি জলের নয়, বরং রক্তের হয়, যেটাকে আতঙ্কের জগতে খুনি বৃষ্টি বলা হয়ে থাকে। কথায় বলে যে যদি কেউ বা জন্তু ভুলে এই বৃষ্টিতে বেরিয়ে পড়ে, তখন এমনি এমনি তাদের শরীর থেকে রক্ত কমে যেতে লাগে, তাদের শরীর থেকে রক্ত উধাও হয়ে যেতে লাগে। আর যতটা সময় ওই খুনি বৃষ্টির ফোঁটায় সময় কাটায়, ততক্ষণ ধরে তার শরীর থেকে ক্রমাগত রক্ত উধাও হয়ে সেই নেকড়ের শরীরে চলে যায়, যেটা তাকে আরো শক্তিশালী করে দেয়। সত্যি বলতে এরপর আর কিছু শোনার আর সাহস হলো না, কারণ এবার আমি সব কিছু ভালোভাবে বুঝে গেছিলাম। আর আমি ওখান থেকে তক্ষুনি নিজের বাড়ি ফিরে গেলাম, আমার বন্ধু সুমনের মৃত্যুর শোক আর এক মারাত্মক আতঙ্কের সাথে। আমার এখন এটাকে লুকিয়ে রাখা উচিত মনে হয়নি, কারণ এটা আমার পরিবারের যে কোনো সদস্যের প্রাণ নিয়ে নিতে পারত। এর আগে কখনো খনি বৃষ্টি এই গ্রামে আবার আগমন করুক, আমাদের চলে যাওয়া উচিত। 2 দিনের মধ্যে আমরা ফেরত নিজেদের হোমটাউন চলে এলাম, আর বাবাও তার ট্রান্সফার অন্য কোথাও করিয়ে নিল। এই ঘটনাটা আমি নিজের জীবনের সব থেকে সুখের আর ভয়ানক সময় যুক্ত করব, কারণ আজ এত বছরের পরেও এই ঘটনার গন্ধ আমি আজও অনুভব করি। আনন্দ সেই রক্তবৃষ্টির ঘটনাটা মনে করে বাড়িতে বসেছিল। ওর পাশে ওর স্ত্রী রিয়াও বসেছিল। আজ 20 বছর হয়ে গেল সেই মারাত্মক ঘটনাটা, যেখানে আমি আমার বন্ধু যতীনকে হারিয়েছিলাম। কিন্তু আজকেও মন আর মস্তিষ্কে ওই রাত পরিষ্কারভাবে মনে আছে। তুমি কেন সেই রাতের কথা মনে করে এত ভয় পেতে থাকো? আরে বাদ দাও না, আজ আমরা কতদিন পর কোথাও ঘোরার জন্য বেরিয়েছি, আর তুমি এখানে মুড অফ করে বসে আছো। সরি ডার্লিং, চলো বেরোই, আমি গাড়ি বের করছি। না, আজকে তুমি গাড়ি চালাবে না। আমি নতুন ড্রাইভার রেখেছি, যাতে আমরা পেছনে শান্তিতে বসতে পারি। কিন্তু তুমি ওকে কোথায় পেলে? কাল যখন আমি অফিসে ইন্টারভিউ নিচ্ছিলাম, তখনই ওখানে এসেছিল। এর মধ্যে জব করার যোগ্যতা ছিল না, কিন্তু চাকরির জন্য খুব হাতে পায়ে ধরছিল। সেজন্য ওর উপর দয়া করে আমি ওকে ড্রাইভার হিসেবে রেখেছি। কিন্তু ও কি আদেও গাড়ি ঠিক করে চালাতে জানে? কারণ এই গাড়িটা একেবারে নতুন, আর আমিও এটা এখনো অবধি চালাইনি। আর আমি চাই না যে প্রথম দিনেই গাড়ির বা আমাদের কিছু হয়ে যাক। তুমি সে নিয়ে চিন্তা করো না, কাল সকাল থেকেও আমার সঙ্গেই ছিল আমার ড্রাইভার হিসেবে। আমার উপরে ভরসা রাখো, আমাদের আর আমাদের গাড়ির কিচ্ছু হবে না। গাড়ি ভালোই চালাতে পারে। ঠিক আছে, ডাকো ওকে, আমাদের বেরোতে হবে। ওকে বাইরে গাড়িতেই বসিয়ে রেখেছি, যাতে আমাদের দেরি না হয়ে যায়। নাইস, এটা করে তুমি ভালো করেছো। চলো, আর রাত হওয়ার আগেই আমাদের ওখানে পৌঁছতে হবে। আনন্দ আর রিয়া গাড়িতে পেছনের সিটে বসে পড়ল, আর ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। 3-4 ঘন্টার সফর হয়ে গেছিল, আর পেছনে রিয়ার খুব ঘুম পাচ্ছিল। আমার খুব ঘুম পাচ্ছে, কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি। ঘুরতে আসার যে তুমি করেছিলে, আর তুমিই এখন ঘুমোতে চাইছো? বাইরের দৃশ্য দেখো, কত সুন্দর লাগছে। আর আমাদের পৌঁছোতে এখনো অনেক টাইম লাগবে। পরিবেশেরও মজা নাও। আমি জানি, আমি আসতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার খুব ঘুম পাচ্ছে। আমার যেন কিছু ঠিক লাগছে না, মনে হয় আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। যদি তোমার শরীর ঠিক না লাগে, তাহলে আমরা বাড়ি ফিরে যাই, রাত হওয়ার আগে পৌঁছে যাব। না না, অতটাও খারাপ লাগছে না। কিছুক্ষণ যদি ঘুমিয়ে পড়ি, তাহলে আমি ঠিক হয়ে যাব। কাল সকাল অবধি একেবারে ঠিক হয়ে যাব। ঠিক আছে, আরাম করো আর ঘুমিয়ে পড়ো। রিয়া আনন্দের ঘাড়ে মাথা রেখে
ঘুমিয়ে পড়ল। গন্তব্যস্থল এখনো দূরে ছিল আর বাইরে অন্ধকার হয়ে আসছিল। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর আনন্দেরও খুব জোরে ঘুম পেয়ে গেল। আরে শোনো, আমিও ঘুমিয়ে পড়ছি। যখন আমরা পৌঁছে যাব তখন আমাকে ডেকে দিও। ঠিক আছে স্যার। আমি কিন্তু এই রাস্তাটা জানি। এখানে অনেক গর্ত রয়েছে আর খুবই সরু রাস্তা এটা, সেই জন্য সাবধানে আর আস্তে করে চালাবে। ঠিক আছে স্যার। ড্রাইভারকে বোঝানোর পর কিছুক্ষণের মধ্যে আনন্দ ঘুমিয়ে পড়ল। সূর্য একেবারে ডুবে গেছিল আর বাইরে কালো মেঘ ছেয়ে গেছিল। ড্রাইভার যখন আয়নায় আনন্দ আর রিয়াকে দেখল তখন ওরা দুজন নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। তখনই ড্রাইভারের চেহারা আয়নায় দেখা গেল। তখন তাকে একেবারে আনন্দের মতো দেখতে লাগছিল। বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। গাড়ি নিজের গতিতে আগে এগিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে বৃষ্টির গতি দ্রুত হয়ে যেতে লাগলো। এবার বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছিল। একটা খুব জোরে বিদ্যুৎ পড়ার আওয়াজ শুনে আনন্দের ঘুম ভেঙে গেল আর ও বাইরে দেখতে লাগলো। ড্রাইভার, আমরা এখন কোথায় পৌঁছলাম? জঙ্গলের রাস্তায় আছি স্যার। জঙ্গলি জানোয়ারদের খেয়াল রাখবে। রাতের বেলায় ওরা রাস্তায় এসে ঘুরে বেড়ায়, কিছু গন্ডগোল যেন না হয়। আজ্ঞে স্যার। চলো, ভালো খবর। মানে জঙ্গল পার করলেই 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর পৌঁছানোর পর রিয়ার খেয়াল রাখতে হবে, জ্বর আসছে মনে হয়। কিন্তু এই অভাগা বৃষ্টিটাও এখনই হওয়ার ছিল। আরে শোনো, এই বৃষ্টি কখন শুরু হলো? 1 ঘন্টা আগে। ঠিক আছে, বর্ষাকাল চলছে না, তবু এত ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। তুমি সাবধানে চালাবে কিন্তু। এই বলে ও ঘুমোতে যাচ্ছিল আর তখনই ওর নজর হেডলাইটের উপর পড়ে যায় আর ও ভয়ে কাঁপতে লাগলো। লাইটে ও সেই বৃষ্টির ফোঁটাগুলো লাল দেখতে পাচ্ছিল। আরে, এটা তো সেই রক্ত বৃষ্টি যেটা আমি ছোটবেলায় দেখেছিলাম। কিন্তু এটা এখানে কিভাবে? গাড়ি থামাও। আরে, এটা কোথায় নিয়ে এসেছো তুমি? আনন্দ বাইরে উঁকি মেরে দেখলো। তখন ওর কিছু একটা আজব আর অচেনা বলে মনে হলো। এটা সেই জঙ্গল নয় যেখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল। এটা তো অন্য কোনো জঙ্গল। আমাদের এখানে আসার ছিল না। তাড়াতাড়ি গাড়ি ওইদিকে ঘোরাও, না হলে সবাই মারা পড়বো। আর তখন রিয়া ঘুমিয়ে ঘুমিয়ে বলতে লাগলো, আমরা নয়, শুধু তুমি মরবে। রিয়ার আওয়াজে একটা ভারিক্কি ছিল, যেটা একটা মেয়ের আওয়াজ লাগছিল না। আনন্দ রিয়ার মুখ থেকে এই সব শুনে অবাক হয়ে গেল। রিয়া নিজের চোখ খুলল আর আস্তে আস্তে ওর চেহারা আর শরীর বদলাতে লাগলো। আনন্দ খুব ভয় পেয়ে গেছিল। রিয়ার চেহারা একেবারে বদলে যেতে দেখে আনন্দ চিন্তায় পড়ে গেল। কে তুমি? ভালো করে মনে করো আমার বন্ধু, নিজের মাথায় জোর লাগাও। তোমার কি মনে নেই? এই চেহারা কোথাও যেন দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছে সেটা মনে করতে পারছি না আমি। হয়তো ভয়ের কারণে তোমার কিছু মনে পড়ছে না। ঠিক করে দেখো আমার চেহারাটা। তারপর ওর হঠাৎ মনে পড়ল যে এটা তো ওর ছোটবেলাকার বন্ধু যতীনের চেহারা, যে রক্ত বৃষ্টির শিকার হয়ে গেছিল। এখন ওর শরীর রক্ত ছাড়া শুকিয়ে গেছে বলে মনে হচ্ছিল। তুমি এখানে কি করছো? আমার রিয়া কোথায়? আনন্দ গুরুতরভাবে ভয় পেয়ে গেল আর গাড়ির দরজা খুলতে লাগলো, কিন্তু সেই দরজা খোলার নামই করছিল না। ড্রাইভার, এখান থেকে ঘুরে চলো। ড্রাইভার পেছনে মুড়ে দেখল, তখন আনন্দের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। ও দেখল যে সে সেই খুনি, শয়তান, নেকড়ের চেহারাওয়ালা লোক ছিল যাকে ও ছোটবেলায় দেখেছিল গ্রামের ভেতরে।
সেই সময় তোমাকে ছেড়ে দিয়েছিলাম কারণ তোমার শরীরে বেশি রক্ত ছিল না, কিন্তু এখন তোমার শরীর থেকে অনেক রক্ত পাওয়া যাবে। শয়তান আনন্দকে ছল করে সেই গ্রামে নিয়ে এসেছিল, যেখান থেকে আনন্দ ছোটবেলায় পালিয়ে গেছিল। তুমি আমাকে প্রাণে মেরে ফেলো, কিন্তু আমি এই রক্তবৃষ্টির মাঝে মোটেই যাব না। কোনো ব্যাপার নয়, যদি তুমি বাইরে না যাও তাহলে বৃষ্টি ভেতরে চলে আসবে। মানে? এর মানে তুমি এক্ষুনি জানতে পেরে যাবে। শয়তান হাত দিয়ে গাড়ির ছাদটা উপড়ে দিল আর বাইরে ছুঁড়ে দিল। ছাদ উপড়ে দেওয়ার পরেই বৃষ্টির রক্ত আনন্দের শরীরে পড়তে লাগলো। আনন্দ জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু সেই জনহীন সড়কে ওর আওয়াজ শোনার জন্য কেউই ছিল না। আস্তে আস্তে আনন্দের শরীর ছোট হতে লাগলো আর বৃষ্টির গতিও দ্রুত হয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আনন্দের শরীর একটা মাংস চড়ানো কঙ্কালের মতো দেখতে হয়ে গেছিল, আর সেই অবস্থাতেই ওর মৃত্যু হয়ে গেল। ওই শয়তান আর যতীন গাড়ি থেকে নিচে নামলো আর আনন্দের শরীরকেও গাড়ি থেকে নিচে নামিয়ে দিল। শয়তান আনন্দকে টেনে রাস্তার ঠিক ধারের জঙ্গলে নিয়ে গেল আর যতীনও ওর পেছনে পেছনে যেতে লাগলো। প্রথমে এই গ্রামে বছরের 6 মাস রক্তবৃষ্টি হতো। আজ অবধি হত্যা এত বেশি হয়ে গেছিল যে এখন গোটা বছর ধরে এই রক্তবৃষ্টির অত্যাচার ওই গ্রামকে সহ্য করতে হতো।